জাস্ট জানলে হবে, বাকিগুলো দরকার নেই। কিছু বলছো? না স্যার। আচ্ছা, তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা হচ্ছে অর্থোমিক্সা ভাইরাস ফ্যামিলি। এটা একটা এনভেলপড আরএনএ ভাইরাস। তাহলে এগুলার এনভেলপ যেটা, আমরা তো হচ্ছে করোনা ভাইরাসের ছবি দেখছি, তাই না? করোনা ভাইরাসের ছবির মধ্যে কি ছিল? অনেকগুলো স্পাইক ছিল, এনভেলপের মধ্যে অনেকগুলো স্পাইক থাকে। ঠিক তেমনি অর্থোমিক্সা ভাইরাস যেগুলো, সেগুলো সবগুলোর মধ্যেই স্পাইক থাকে, এনভেলপের মধ্যে স্পাইক থাকে। তাহলে এই স্পাইক গুলা বিভিন্ন ধরনের হয়ে থাকে। ঠিক তেমনি ইনফ্লুয়েঞ্জার মধ্যে দুই ধরনের স্পাইক থাকে, একটা হচ্ছে হেমাগ্লুটিনিন আর একটা হচ্ছে নিউরামিনিডেস। এছাড়া অন্যগুলাতে আরো বেশিও থাকতে পারে, ঠিক আছে? আরো বিভিন্ন ধরনের স্পাইক থাকতে পারে, বাট আমাদের ইনফ্লুয়েঞ্জাতে থাকে শুধুমাত্র দুইটা, হেমাগ্লুটিনিন এন্ড নিউরামিনিডেস। তবে এখানে কোনো ফিউশন প্রোটিন থাকে না। আর ফিউশন প্রোটিন থাকে না বলে এখানে আরএনএ যেটা, আরএনএটা হচ্ছে সেগমেন্টেড হয়। ইউজুয়ালি আরএনএ হচ্ছে 8টা সেগমেন্ট থাকে। আর এখানে থাকে একটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ। আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা কেন থাকে? যেহেতু এটা হচ্ছে একটা নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আরএনএটা হচ্ছে একটা নেগেটিভ স্ট্র্যান্ড আরএনএ। তাহলে নেগেটিভ, আমাদের যখন প্রোটিন তৈরি করতে হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরি করতে হলে আমাদেরকে নেগেটিভ স্ট্র্যান্ডটাকে পজিটিভ বানাইতে হবে। কিন্তু আমাদের হিউম্যান সেলে এমন কোনো এনজাইম নাই যেটা এই নেগেটিভ আরএনএকে, সরি, নেগেটিভ স্ট্র্যান্ডটাকে পজিটিভ স্ট্র্যান্ড বানাতে পারে। শুধুমাত্র যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের সাথে যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকে, এটাই নেগেটিভ স্ট্র্যান্ডটাকে পজিটিভ বানায়। বুঝতে পারছো কথাটা? জি স্যার। এই জন্য ওর হচ্ছে এই আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজটা ইম্পর্টেন্ট। স্যার এটাকে স্যার রিভার্স ট্রান্সক্রিপশন বলে? না, এটা রিভার্স ট্রান্সক্রিপশন, এটা তো ডিএনএ বানাচ্ছে না, এটা হচ্ছে আরএনএটাকে হচ্ছে নেগেটিভ থেকে পজিটিভে আনতেছে। যদি আরএনএ থেকে ডিএনএ হইতো তখন সেক্ষেত্রে এটাকে আমরা রিভার্স ট্রান্সক্রিপশন বলতাম। এখন হচ্ছে আরএনএটাকে, আর নেগেটিভ আরএনএকে পজিটিভ আরএনএ বানাচ্ছে, ঠিক আছে? জি স্যার। তখন সে পজিটিভ আরএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস হচ্ছে ইউজুয়ালি 3টা টাইপ থাকে, ইনফ্লুয়েঞ্জা এ, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা সি। তার মধ্যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস। ইটস কজেস দ্য ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক্স। অর্থাৎ আমরা যে সার্স পড়লাম, মার্স পড়লাম, এগুলা সবগুলা হচ্ছে, সরি সার্স না, কি বলতেছি, ওই যে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু, এগুলো যেগুলো জানছি আমরা, এগুলো সবগুলো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা এ দিয়ে হয়। তাহলে এটা ওয়ার্ল্ড ওয়াইড এপিডেমিক্স করতে পারে, প্যান্ডেমিক্স করতে পারে। আর ইনফ্লুয়েঞ্জা বিটা হচ্ছে ইউজুয়ালি মেজর একটা আউটব্রেক করে, এটা নির্দিষ্ট, ধরো একটা নির্দিষ্ট এরিয়াতে, যেমন একটা বস্তিতে বা একটা স্কুলে, ঠিক আছে, এই টাইপের একটা মেজর আউটব্রেক করে ইনফ্লুয়েঞ্জা বি। আর ইনফ্লুয়েঞ্জা সি ভাইরাসটা শুধুমাত্র মাইল্ড রেসপিরেটরি একটা ইনফেকশন করে, এটা তেমন একটা ইম্পর্টেন্ট না। আর ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসটা হচ্ছে হিউম্যান এন্ড অ্যানিমেল বোথ কেসে এটা ইনফেক্ট করতে পারে। যেমন হিউম্যানের ক্ষেত্রে করে, ঠিক তেমনি ধরো অ্যানিমেল, যেমন অ্যাকোয়াটিক বার্ডস যেগুলা, যেমন হাঁস, ঠিক আছে, বা তোমার সামুদ্রিক পাখি, এই টাইপের গুলাকে ইনফেক্ট করতে পারে। এরপরে তোমার মুরগি, তারপরে সোয়াইন, হর্স, এগুলাকে সবগুলাকে ইনফেক্ট করে। যেমন 2003-4 সালের দিকে যেটা হয়েছিল বার্ড ফ্লু, ওই সময় তো দেখছো অনেক মুরগি মেরে ফেলা হয়েছে, পোড়াই ফেলা হয়েছে, ঠিক আছে, এটা আমাদের দেশে হয়েছিল। আর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাস, এটা হচ্ছে শুধুমাত্র হিউম্যান ভাইরাস। এখন আসলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কিছু অ্যান্টিজেন থাকে, এগুলোর মধ্যে কিছু আছে গ্রুপ স্পেসিফিক, কিছু আছে টাইপ স্পেসিফিক।
তাহলে গ্রুপ স্পেসিফিক মানে হচ্ছে আমরা যেটার মাধ্যমে গ্রুপে ভাগ করতেছি, ইনফ্লুয়েঞ্জা এ বি সি ভাগ করতেছি, সেই গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেনটা হচ্ছে ইন্টারনাল রাইবোনিউক্লিওপ্রোটিন, যেটা আমরা প্রথমে যে পার্থক্যের মধ্যে পড়ছিলাম। ইন্টারনাল রাইবোনিউক্লিওপ্রোটিনটা অর্থানোজা ভাইরাসের কোথায় তৈরি হয়, প্যারামিজা ভাইরাসের কোথায় তৈরি হয়, কোনটা সাইজ কেমন। তাহলে এখানে ইন্টারনাল রাইবোনিউক্লিওপ্রোটিন যেটা, এটা হচ্ছে তার গ্রুপ স্পেসিফিক অ্যান্টিজেন, অর্থাৎ এটার মাধ্যমে আমরা গ্রুপে ভাগ করতেছি, এটা ইনফ্লুয়েঞ্জা এ নাকি বি নাকি সি। এরপর কিছু আছে টাইপ স্পেসিফিক অ্যান্টিজেন। টাইপ স্পেসিফিক মানে হচ্ছে এই যে আমাদের যে পড়লাম যে হ্যামাগ্লুটিনিন বা নিউরামিনিডেজ যেগুলো থাকে, এই হ্যামাগ্লুটিনিন বা নিউরামিনিডেজ এগুলো হচ্ছে টাইপ স্পেসিফিক অ্যান্টিজেন। যেমন আমরা পড়লাম যে বার্ড ফ্লু বলতে আমরা বুঝি H5N1, আবার সোয়াইন ফ্লু বললে আমরা বুঝি H1N1। তাহলে দেখো এগুলোর মাধ্যমে আমরা এগুলো টাইপে ভাগ করতেছি, দুইটাই কিন্তু ইনফ্লুয়েঞ্জা, দুইটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, বাট এগুলোর মধ্যে আমরা টাইপে ভাগ করতেছি, এটা হচ্ছে সোয়াইন ফ্লু, এটা হচ্ছে বার্ড ফ্লু। ঠিক আছে, তাহলে এই হ্যামাগ্লুটিনিন বা নিউরামিনিডেজ এগুলা বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে এই টাইপ গুলা তৈরি করে। এছাড়া আদার্স কিছু প্রোটিন থাকতে পারে, ম্যাট্রিক্স প্রোটিন M1 M2, এগুলোর ইম্পর্টেন্স আছে। আর একটা নন স্ট্রাকচারাল প্রোটিন বা NS1। এই নন স্ট্রাকচারাল প্রোটিন বা NS1 প্রোটিনটা কোথায় ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে তেমন একটা ইম্পর্টেন্ট না, তবে আরেকটা ভাইরাসের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যেটা বর্তমানে এপিডেমিক বলা যায়। কোনটা? ডেঙ্গু এখন স্যার। ডেঙ্গু, আমাদের দেশে এপিডেমিক চলছে ডেঙ্গু, তাহলে ডেঙ্গুর ক্ষেত্রে NS1 টা ইম্পর্টেন্ট। NS1 টা দিয়ে আমরা ডেঙ্গু কিন্তু ডায়াগনোসিস করি, NS1 অ্যান্টিজেন। ঠিক আছে, এখন আসে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের ক্ষেত্রে আমরা যে পড়লাম যে হ্যামাগ্লুটিনিন আর নিউরামিনিডেজ, এই হ্যামাগ্লুটিনিন থাকে 16 ধরনের আর নিউরামিনিডেজ থাকে 9 ধরনের। এগুলাকে H1 থেকে H16 এন্ড নিউরামিনিডেজ গুলোকে N1 থেকে N9 এভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে হিউম্যানের মধ্যে সবচেয়ে বেশি ইনফেক্ট করা হচ্ছে H1 H2 H3 এন্ড নিউরামিনিডেজ এর মধ্যে হচ্ছে N1 N2, এগুলো হচ্ছে প্রিডমিনেন্ট। বাকিগুলোও করতে পারবে না যেমন না, বাট এগুলো হচ্ছে প্রিডমিনেন্ট। The function of the hemagglutinin is to bind the cell surface receptor to the initiate infection of the cell. তাহলে এই হ্যামাগ্লুটিনিনটার কাজ হচ্ছে সেলের ভিতরে ঢুকতে সাহায্য করা, আর নিউরামিনিডেজের কাজ হচ্ছে সেল থেকে বের হতে সাহায্য করা। ঠিক আছে, হ্যামাগ্লুটিনিন প্রথমে সেলের সারফেসে যে রিসেপ্টর থাকে, সায়ালিক অ্যাসিড বা নিউরামিনিক অ্যাসিড বলে এটাকে, সায়ালিক অ্যাসিড অর নিউরামিনিক অ্যাসিড। এই সায়ালিক অ্যাসিড বা নিউরামিনিক অ্যাসিড যেটা থাকে এটার সাথে বাইন্ড করে এটা সেলের ভিতরে এন্টার করবে। এরপর যখন সেলের ভিতরে রেপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে, রেপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে এটা প্রোজেনি ভাইরাস গুলা বের হওয়ার জন্য আবার সেটা ওই সায়ালিক অ্যাসিড যেটা বা নিউরামিনিক অ্যাসিড ওটাকে ক্লিপস করে তারপরে বের হয়ে যাবে। ওইখানে কাজ করবে হচ্ছে নিউরামিনিডেজটা, মানে নিউরামিনিডেজের কাজ হচ্ছে নিউরামিনিক অ্যাসিডটাকে ক্লিপ করা বা সায়ালিক অ্যাসিডটাকে ক্লিপ করা। স্যার বুঝি নাই। আচ্ছা, আমি একটু পরে একটা ভিডিও দেখাবো, এখানে বুঝবা। ঠিক আছে, মানে আমাদের ঢোকার ক্ষেত্রে সাহায্য করা হচ্ছে হ্যামাগ্লুটিনিন, ওইটা হচ্ছে সায়ালিক অ্যাসিড বা নিউরামিনিক অ্যাসিড যেটা থাকে সেটার সাথে বাইন্ড করে সেলের ভিতরে ঢুকতে সাহায্য করে। রেপ্লিকেশন কোথায় করে ভাইরাস? সেলের ভিতরে স্যার। আমাদের সেলের ভিতরে করবে, তাই না? তাহলে রেসপিরেটরি ট্র্যাক্টে যে এপিথেলিয়াল সেল আছে সেখানে সে রেপ্লিকেশন করবে। তাহলে ওই এপিথেলিয়াল সেলের ভিতরে ঢোকার জন্য ওইখানে কিছু রিসেপ্টর থাকে, ওই রিসেপ্টর গুলোর নাম হচ্ছে নিউরামিনিক অ্যাসিড বা সায়ালিক অ্যাসিড। ঠিক আছে, ওই নিউরামিনিক অ্যাসিডের সাথে সে বাইন্ড করে সেলের ভিতরে ঢুকবে, ঢোকার পরে সেখানে রেপ্লিকেশন কমপ্লিট করবে, রেপ্লিকেশন করার পরে সে বের হওয়ার সময় সেলটাকে ভেঙে বের হইতে হবে না, ওই ভাঙার জন্য তার নিউরামিনিক অ্যাসিডটাকে লাগবে। নিউরামিনিক অ্যাসিডটা তখন ওই নিউরামিনিডেজ লাগবে। নিউরামিনিডেজটা নিউরামিনিক অ্যাসিডের সাথে বাইন্ড করে তখন বের হয়ে যাবে, সরি ক্লিপ করে বের হবে। এছাড়া নিউরামিনিডেজের আরেকটা কাজ হচ্ছে এটা আমাদের যে মিউসিন লেয়ারটা থাকে, প্রোটেক্টিভ লেয়ার, ওই মিউসিন লেয়ারটাকে ডিস্ট্রয় করে দেয়। আচ্ছা, এখন একটা ভিডিও দেখাচ্ছি, এটা একটু দেখো।
তাহলে কি বুঝছো? মানে স্যার যখন সেলের মধ্যে ঢুকে তখন হচ্ছে সায়ালিক অ্যাসিড থাকে হচ্ছে রিসেপ্টর, তখন কাজ করে হচ্ছে মানে সায়ালিক অ্যাসিডটার কাজ হচ্ছে, এই সায়ালিক অ্যাসিডটা হচ্ছে হেমাগ্লুটিনিন যেটা থাকে, ওই হেমাগ্লুটিনিনটাকে আটকায় রাখে, ঠিক আছে, রিসেপ্টরের সাথে বাইন্ড করে ওইটা। জি স্যার। এখন যখন বের হতে যাবে, বের হতে গেলেও তো তখন ওই হেমাগ্লুটিনিনটা কি হবে, ওই রিসেপ্টরের সাথে বাইন্ড করবে। বাইন্ড করলে তখন তো সে তো ফ্রি হয়ে যেতে পারবে না, অন্য সেলে যেতে পারবে না, সে তো যেহেতু ওই সেলের হেমাগ্লুটিনিন বা মানে সায়ালিক অ্যাসিডের সাথে সে বাইন্ড করে আছে, তাহলে ওইটাকে ফ্রি করার জন্য আমার নিউরামিনিডেসটা লাগবে। নিউরামিনিডেস তখন কি করবে, তখন সে সেই নিউরামিন অ্যাসিড যে বা সায়ালিক অ্যাসিড যেটা আছে সেটাকে সে ডিগ্রেড করবে, ঠিক আছে, ওটাকে ডিগ্রেড করলে তখন ওই হেমাগ্লুটিনিনটা ফ্রি হবে, ফ্রি হলে তখন ভাইরাসটা ফ্রি হয়ে যাবে। বুঝতে পারছো? স্যার ভাইরাসের বডির মধ্যে স্যার সবুজ সবুজ এগুলো কি? বডির মধ্যে এগুলা সবুজ গুলা দিয়ে ইয়া বুঝাইছে, নিউরামিনিডেস বুঝাইছে, আচ্ছা স্যার হচ্ছে সবুজ গুলা দিয়ে নিউরামিনিডেস, আর অরেঞ্জ কালার যেটা সেটা হচ্ছে হেমাগ্লুটিন। মানে এটা জাস্ট কালার দিয়ে বোঝানোর জন্য দিছে আর কি, কালার যে এমন সেটা না। মানে এখানে খেয়াল করো, এখানে রিসেপ্টর কিন্তু অনেকগুলা, মানে ভাইরাসের বডিতে কি কি আছে, আমার হেমাগ্লুটিনিন আছে, নিউরামিনিডেস আছে, তারপর আমরা যে পড়লাম M1 M2 প্রোটিন আছে, ঠিক আছে। M1 M2 হচ্ছে এগুলা যে আদার প্রোটিনের মধ্যে পড়লাম না, M1 M2। তাহলে এখানে কোনটার কাজ কি দেখছো, সবগুলারই কিন্তু কাজ আছে। এখানে মেইনলি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা হচ্ছে একটা সিঙ্গেল স্ট্যান্ডার্ড সেগমেন্টেড নেগেটিভ আরএনএ, ঠিক আছে। এরপরে এটা একটা এনভেলপ আছে, এনভেলপের মধ্যে এই প্রোটিন গুলো থাকে, হেমাগ্লুটিনিন, নিউরামিনিডেস, তারপরে M2 প্রোটিন, নন স্ট্রাকচারাল প্রোটিন, এগুলো সব থাকে। এখন এটা যখন আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টে ঢুকে, ঢোকার পরে এটা রেসপিরেটরি এপিথেলিয়ামে প্রবেশ করতে হবে। এটা রেপ্লিকেশন করার জন্য কি হবে, সেলের ভিতরে ঢুকতে হবে। তখন সেলের ভিতরে আমাদের প্রায় অলমোস্ট অল সেলের মধ্যে এই সায়ালিক অ্যাসিডটা থাকে, ঠিক আছে। তখন এই সায়ালিক অ্যাসিডটা থাকে, তখন এটার সাথে এই হেমাগ্লুটিনিন যেটা সেটা এটার সাথে বাইন্ড করবে রিসেপ্টরের সাথে। এই রিসেপ্টরের সাথে বাইন্ড করার পরে এটা সেলের ভিতরে ঢুকবে, ঢোকার পরে সেল এটাকে এনগালফ করবে, মানে এন্ডোজোম, এন্ডোজোম ফর্ম হবে। এন্ডোজোম ফর্ম হয়ে ওই এন্ডোজোম থেকে পরবর্তীতে এখন এটাকে এন্ডোজোম থেকে আরএনএ গুলা বের হইতে হবে। আরএনএ গুলা কিভাবে বের হবে, তখন ওই যে M2 প্রোটিন যেটা থাকে, M2 প্রোটিনের মাধ্যমে এখানে H+ আয়ন প্রবেশ করে। H+ আয়ন প্রবেশ করে এটাকে ওই যে এন্ডোজোমের যে ওটার সাথে ফিউজ করতে সাহায্য করে। ফিউজ হয়ে গেলে তখন সেখানের মধ্যে আরএনএ গুলা বের হয়। এখন যে আরএনএ গুলা বের হয়, আরএনএ গুলা নিউক্লিয়াসে প্রবেশ করে। আমরা জানি যে রেপ্লিকেশন, ম্যাক্সিমাম রেপ্লিকেশনই কোথায় হয়, নিউক্লিয়াসে হয়, ঠিক আছে। শুধুমাত্র হারপিস ভাইরাসের ক্ষেত্রে হয় সাইটোপ্লাজমে। তাহলে এখানে নিউক্লিয়াসে ঢুকলো আরএনএ গুলা, আরএনএ গুলা ঢোকার এখন আরএনএ গুলো হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ডেড, এটাকে আমার প্রোটিন তৈরি করার জন্য পজিটিভ স্ট্র্যান্ডেড বানাইতে হবে। এখন আমাদের হিউম্যান সেলে এরকম কোনো এনজাইম নাই যেটা এটাকে পজিটিভ স্ট্র্যান্ড বানাইতে পারে। তখন ওই যে ভাইরাসের নিজের যে আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকে, সেইটা হচ্ছে তার এই আরএনএ এর সাথে চলে আসে, তখন সেটাই এই নেগেটিভ আরএনএ গুলোকে পজিটিভ আরএনএ পরিণত করে। তখন এই পজিটিভ আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, প্রোটিন গুলোর মাধ্যমে এরপরে নতুন নতুন ভাইরাস তৈরি হয়। সেই ভাইরাস গুলো তখন বের হইতে হয়, বের হওয়ার জন্য তার দরকার হচ্ছে, সরি, বের হইতে গেলে তখন তার দেখা যায় যে রিসেপ্টর যেগুলো আছে, রিসেপ্টরের সাথে সে বাইন্ড করবে সায়ালিক অ্যাসিড যেটা, সেটার সাথে হেমাগ্লুটিন গুলো বাইন্ড করবে। এখন সায়ালিক অ্যাসিড গুলোকে আমার ডিগ্রেড করতে হবে, তখন এই ডিগ্রেড করার কাজটা কি করে, নিউরামিনিক অ্যাসিড। তাহলে দেখো ঢোকার ক্ষেত্রে সাহায্য করছে কে, হেমাগ্লুটিনিন, আর বের হওয়ার ক্ষেত্রে সাহায্য করতেছে কে, নিউরামিনিডেস। তখন নিউরামিনিডেসটা তখন এই সায়ালিক অ্যাসিডটাকে ডিগ্রেড করবে, ডিগ্রেড করলে তখন হেমাগ্লুটিনিনটা ফ্রি হয়ে যাবে, ভাইরাসটা ফ্রি হয়ে যাবে। তখন এই ভাইরাসগুলো গিয়ে নতুন নতুন সেলকে অ্যাটাক করবে। বুঝতে পারছো এখন? জি স্যার। আচ্ছা, এরপর আসো অ্যান্টিজেনিক শিফট এন্ড ড্রিফট, ঠিক আছে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অ্যান্টিজেনিক শিফট কি, অ্যান্টিজেনিক ড্রিফট কি? তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, স্পেশালি ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস, শোস চেঞ্জেস ইন দ্য অ্যান্টিজেনিসিটি অফ দেয়ার হেমাগ্লুটিনিন এন্ড নিউরামিনিডেস প্রোটিন। অর্থাৎ তাদের হেমাগ্লুটিনিন আর নিউরামিনিডেস যে প্রোটিনগুলো থাকে, এগুলোর মধ্যে কিছু চেঞ্জ আসে। এই চেঞ্জগুলো আসার কারণেই
এই ঘটনাগুলো ঘটে অ্যান্টিজেনিক শিফট এন্ড ড্রিফট। তাহলে প্রথমে আসলে আমরা অ্যান্টিজেনিক ড্রিফট কি জিনিসটা জানি। অ্যান্টিজেনিক ড্রিফট হচ্ছে মাইনর চেঞ্জেস ইন দ্য অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স ইন দ্য স্ট্রাকচার অফ দ্য হেমাগ্লুটিনিন অকার্স বোথ ইনফ্লুয়েঞ্জা এ এন্ড বি ভাইরাস। অর্থাৎ হেমাগ্লুটিনিন যেটা থাকে এটা স্ট্রাকচারের মধ্যে কিছু মাইনর, অর্থাৎ এটা যে একটা প্রোটিন, তাই না? আমরা জানি যে প্রোটিন কি দিয়ে তৈরি হয়, অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। তখন ওই অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সটা থাকে ওই সিকোয়েন্সের মধ্যে কিছু চেঞ্জ চলে আসে, অর্থাৎ আগে পরে হয়ে যায় বা কোনো একটা অংশ বাদ যায় বা কোনো একটা অংশ নতুন অ্যাড হচ্ছে। তাহলে এইভাবে অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্স গুলো চেঞ্জ হয়। এটা একটা সাডেন চেঞ্জ, এটা হঠাৎ হঠাৎ, এটা সবসময় হইতে থাকে, এটা বছর বছর চেঞ্জ হয়। এই জন্য দেখবা যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ভ্যাকসিন গুলাও বছর বছর চেঞ্জ হয়, ভ্যাকসিন গুলা কিন্তু সেম থাকে না। তাহলে এগুলো হচ্ছে একটা মাইনর চেঞ্জ, এগুলো অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের মধ্যে চেঞ্জ আসবে। আর হচ্ছে তোমার আরএনএ যেটা থাকে ওই আরএনএ এর মধ্যে তোমার কিছু ছোট ছোট মিউটেশন হয়, যেগুলোকে আমরা বলি পয়েন্ট মিউটেশন। মিউটেশনের টাইপ তো পড়ছো সবাই। তাহলে মিউটেশনের টাইপের মধ্যে একটা আছে পয়েন্ট মিউটেশন। পয়েন্ট মিউটেশন মানে ছোট ছোট পয়েন্টে মিউটেশন হবে। তাহলে ওই মিউটেশন গুলো মাইনর চেঞ্জ হচ্ছে ওই মিউটেশনের মাধ্যমে। তাহলে ওই ঘটনাগুলোকে বলতেছে একসাথে অ্যান্টিজেনিক ড্রিফট। ঠিক আছে। আর অ্যান্টিজেনিক শিফট হচ্ছে, এখানে আমরা যে জানি যে 8টা সেগমেন্ট থাকে আরএনএ এর। এখন কোন একটা সেল, সাপোজ আমরা তো জানি যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাস হচ্ছে হিউম্যানকে অ্যাটাক করতে পারে, অ্যানিমেলকেও অ্যাটাক করতে পারে। ঠিক আছে। তাহলে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের ধরো অ্যানিমেল টাইপ যেটা, সাপোজ কোন একটা, যেমন ধরো মুরগির ক্ষেত্রে যে বার্ড ফ্লু যেটা হয়েছে, তাহলে ওটা মুরগিকে যে ভাইরাসটা অ্যাটাক করতে পারে, যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা মুরগিকে অ্যাটাক করে, আবার ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা হিউম্যানকেও অ্যাটাক করতে পারে, তাই না? তাহলে হিউম্যান সেল যখন একসাথে দুইটা টাইপের ভাইরাস দিয়ে অ্যাটাক হবে, ঠিক আছে, তখন ওই দুইটা টাইপে একসাথে অ্যাটাচ হওয়ার পরে ওই দুইটা টাইপে কিন্তু সেলের ভিতরে ঢুকবে। ঢোকার পরে আরএনএ গুলা সেলের ভিতরে রিলিজ হবে। নিউক্লিয়াসে ঢুকলো আরএনএ গুলা, তখন আরএনএ গুলা নিজেদের মধ্যে রিঅ্যাসর্টমেন্ট হয়। ঠিক আছে। আরএনএ গুলা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হয়। অর্থাৎ ধরো 4টা সেগমেন্ট এ ভাইরাস থেকে গেল, 4টা সেগমেন্ট এ ভাইরাস থেকে গেল, তাহলে টোটাল 8টা সেগমেন্ট হলো। তাহলে যে নতুন ভাইরাসটা তৈরি হইলো এই 8টা সেগমেন্টের, তাহলে ওইখানে কিন্তু আগের দুইটা ভাইরাসের কোন ভাইরাসেরই কি কোন ভাইরাসের মতোই হবে না, এটা একটা সম্পূর্ণ নতুন ধরনের ভাইরাস হবে। কারণ এটা এখান থেকে কিছু আসছে, এখান থেকে কিছু আসছে, এভাবে করে একটা নতুন ধরনের ভাইরাস তৈরি হলো। তাহলে যে নতুন ফর্মের যে ভাইরাসটা হইলো আরএনএ এর রিঅ্যাসেটমেন্টের কারণে, এটাই হচ্ছে অ্যান্টিজেনিক শিফট। আর এখানে হেমাগ্লুটিনের মধ্যেও কিছু মেজর চেঞ্জ আসে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা শুধুমাত্র অ্যান্টিজেনিক শিফট যেটা, এটা শুধুমাত্র ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের ক্ষেত্রেই হয়। যেহেতু আমরা জানি যে ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের ক্ষেত্রে কি হয়, যেটা যেহেতু এটা দুইটা হিউম্যান মানে একসাথে দুইটা ভাইরাস অ্যাটাক করতে পারে, অ্যানিমেল ভাইরাস হিউম্যান ভাইরাস দুইটাই একসাথে অ্যাটাক করতে পারে হিউম্যানকে, সেহেতু এটা ইনফ্লুয়েঞ্জা এ ভাইরাসের ক্ষেত্রে। আর ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের ক্ষেত্রে যেহেতু ইনফ্লুয়েঞ্জা বি শুধুমাত্র হিউম্যান সেলকে অ্যাটাক করতে পারে, এটা একটা ভাইরাস এক সময় অ্যাটাক করে, এই জন্য এই ক্ষেত্রে অ্যান্টিজেনিক শিফটটা হয় না, এখানে শুধুমাত্র অ্যান্টিজেনিক ড্রিফট হয়। Last video, I said it's important that influenza is a negative stranded RNA virus, and also it's important that it's segmented. We didn't get to why. So let's do it. Probably know that influenza causes seasonal outbreaks. Occasionally, lots of disease. And this is a rare genetic prior to the virus. That's different from vaccines. Specified virus threats against the so the question is why is influenza different? First of all, mentioned that genotype in general is smart. This is really prone to this. And so it's an unknown mutations in mutations so that subtype
seasonal strain. Shift is বুঝতে পারছো? জি স্যার। কে বুঝো নাই? তার দুইটার মধ্যে ডেঞ্জারাস কোনটা? অবশ্যই ইনফ্লুয়েঞ্জা এ। শিফটটাই তো ডেঞ্জারাস। শিফটের মাধ্যমে একটা সম্পূর্ণ নতুন ভাইরাস তৈরি হচ্ছে, তাই না? ড্রিফটে তো হচ্ছে মাইনর কিছু চেঞ্জ হচ্ছে। মাইনর চেঞ্জ হলে আমাদের ভ্যাকসিনের মধ্যে কিছু মাইনর চেঞ্জ করলে আমাদের ভ্যাকসিনটা রেডি হয়ে যাচ্ছে আবার নতুন করে, ঠিক আছে? বাট ড্রিফট যখন হচ্ছে, সরি শিফট যখন হচ্ছে, শিফট মানে একটা সম্পূর্ণ নতুন ভাইরাস তৈরি হলো। এই সম্পূর্ণ নতুন ভাইরাসের ভিতরে আবার নতুন করে একটা ভ্যাকসিন তৈরি করা লাগতেছে। যেমন আমাদের করোনা ভ্যাকসিন তৈরি হতে কত সময় লাগছে, ঠিক আছে? প্রায় 1 বছরের বেশি লাগছে না? 1 বছরের মতো লেগে গেছে একটা করোনা ভ্যাকসিন রেডি করতে। ঠিক তেমনি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন রেডি করতে এরকম অনেক সময় লেগে যায়। তখন ওই অনেক সময়ের মধ্যে কি হবে, এটা অনেক ছড়াই গিয়ে অনেক মানুষ মারা যাবে। এই কারণে শিফটটা হচ্ছে বেশি ডেঞ্জারাস। তাহলে দেখো এই অ্যান্টিজেনের শিফট যেটা, মানে সোয়াইন ফ্লু যেটা হয়েছে, এটা এই যে নতুন যে রিঅ্যাসর্টমেন্ট যেটা হয়েছে, এই রিঅ্যাসর্টমেন্টের ঘটনাটা ঘটছে একটা সোয়াইনের শরীরে, মানে একটা শুকরের শরীরে গিয়ে, অর্থাৎ মানে হচ্ছে ওকে হচ্ছে একসাথে হিউম্যান ভাইরাসও অ্যাটাক করছে, সোয়াইন ভাইরাসও অ্যাটাক করছে, এভিয়ান ভাইরাসও অ্যাটাক করছে। 3টা ভাইরাস একসাথে মিলে অ্যাটাক করে তাদের মধ্যে রিঅ্যাসর্টমেন্ট হয়েছে ওর শরীরে। এরপর ওর মাধ্যমে অন্য সোয়াইনের কাছে বা অন্য হিউম্যানের কাছে এটা ছড়াইছে। এভাবে আস্তে আস্তে এটা ছড়াই গেছে। ঠিক আছে, এখান থেকে মেনলি এই জিনিসগুলাই বুঝতে হবে ইনফ্লুয়েঞ্জা থেকে, এর বেশি আর দরকার নাই। আর ইনফ্লুয়েঞ্জা সাইন সিমটম গুলা কি কি, এগুলা বই থেকে দেখে নিবা, এগুলা পড়ানোর কিছু নাই, সবাই জানো। ফ্লু তো সবারই জীবনে একবার না একবার হচ্ছে না? জি স্যার। আচ্ছা, এখন আসলে যে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু যেটা, এগুলা তেমন কিছু লাগবে না, জাস্ট একটু জানা আর কি। এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু যেটা, এটা প্রথম হচ্ছে আমাদের 1997 এ হয়েছে। এর আগে হয়েছে, বাট মেজর ঘটনাগুলো হচ্ছে এপিডেমিক গুলো হয়েছে 1997 এ এন্ড 2003-4 এ।
তাহলে এখানে H5N1 স্ট্রেনটার নাম হচ্ছে H5N1, অর্থাৎ এখানে হেমাগ্লুটিনিনের H5 নিউরামিনিডেজের N1। তাহলে এখানে অনেক মুরগি মেরে ফেলতে হয়েছে অনেকগুলো দেশে। টোটাল হচ্ছে এখানে 2003 থেকে 9 পর্যন্ত 254টা ডেথ হয়েছে। অর্থাৎ এটা একটা এপিডেমিক, এটা নট প্যান্ডেমিক। বাট এখানে মর্টালিটি রেটটা অনেক বেশি ছিল, অর্থাৎ যতজন আক্রান্ত হয়েছে সেই তুলনায় মর্টালিটি রেটটা ছিল 62%, অনেক বেশি কিন্তু। এরপর হচ্ছে সোয়াইন ফ্লু। সোয়াইন ফ্লুটা হচ্ছে, আর এখান থেকে সাউন্ড শোনা যাচ্ছে। সোয়াইন ফ্লুটার ফরমেশন হচ্ছে H1N1, ঠিক আছে? এটা অলমোস্ট 208টা কান্ট্রিতে এই ভাইরাসটা অ্যাটাক করছে। এটা প্রথম পাওয়া গেছে মেক্সিকোতে, আর বার্ড ফ্লু যেটা সেটা প্রথম পাওয়া গেছে হংকং এ। এখন বর্তমানে করোনা ভাইরাসকে প্রথমে কি বলা হয়েছিল, নামকরণ কি করা হয়েছিল মনে আছে? COVID-19 স্যার। সেটা তো আছে। এমনিতে প্রথমত নামকরণ করা ছিল নভেল করোনা ভাইরাস, মনে আছে না? জি স্যার। নভেল করোনা ভাইরাস বলছে, তারপরে কোভিড-19 নামকরণ হয়েছে। আচ্ছা, যাই হোক, নভেল। তাহলে এখানে তোমার যে সোয়াইন ফ্লু ভাইরাস যেটা, এটাকে বলা হয়েছে নভেল ইনফ্লুয়েঞ্জা এ বা H1N1। এরপরে এটা ডিসেম্বর 2009 এটা প্রথম আসছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড প্রায় 9596টা ডেথ হয়েছে। তার মধ্যে ইউনাইটেড স্টেটসে ছিল 1445টা। বর্তমান করোনার তুলনায় এটা কিছুই না, বাট তখনকার হিসেবে এটা অনেক বেশি ছিল। ঠিক আছে, তখন এটাকে হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে লেভেল 6 প্যান্ডেমিক হিসেবে ঘোষণা করছে। তাহলে বর্তমানে যেটা করোনা, এটা মোটামুটি আরো বেশি বলা যায়। স্যার করোনার মর্টালিটি রেট তো কম। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। সরি, একটা ফোন আসছিল আমার। আচ্ছা, করোনার ক্ষেত্রে মর্টালিটি রেটটা কম, কিন্তু আক্রান্তের সংখ্যা অনেক বেশি। ঠিক আছে, জি যাই হোক, এগুলো সম্পর্কে অত জানতে হবে না। এগুলো জাস্ট কোনটার ইয়াটা কি, ফর্মুলেশনটা যে H1N1 H5N1, ঠিক আছে? প্যান্ডেমিকটা কত সালে হয়েছে, এগুলো একটু জানলে হবে। এখন আসলে করোনা ভাইরাস। করোনা ভাইরাস হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট কজ অফ কমন কোল্ড। ঠিক আছে, তাহলে প্রথম কমন কোল্ডের প্রথম কজ হচ্ছে রাইনো ভাইরাস, সেকেন্ড কজ হচ্ছে করোনা ভাইরাস। এরপরে এটা বর্তমান হচ্ছে একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া করতে, এটা যে সার্স যেটা সেটা ছিল একটা অ্যাটিপিক্যাল নিউমোনিয়া। এটা 2002 সালে হয়, সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স। এটা হয়েছিল চায়নাতে। এরপরে মিডল ইস্টে হয়েছিল মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম, এটাও এক ধরনের অ্যাটিপিক্যাল সিভিয়ার নিউমোনিয়া, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে মার্স। আর বর্তমানে যেটা, সেটা তো হচ্ছে সার্স করোনা ভাইরাস। মানে তখন যেটা ছিল সেটাকে বলা হচ্ছে সার্স করোনা ভাইরাস বা কোভ সার্স।
আর মার্সের যেটা ভাইরাসটা, ওই ভাইরাসের নাম ছিল কোভ মার্স, আর বর্তমানে যে করোনা ভাইরাস সেটার নাম হচ্ছে সার্স কোভ 2, মানে যে সার্স ভাইরাস যেটা সেটার সেকেন্ড ভার্সন বা সার্স কোভ 2, যেটাকে বর্তমানে নামকরণ করা হয়েছে কোভিড-19। তাহলে কোভিড-19 প্যান্ডেমিক ঘোষণা করা হয় কবে? 11 মার্চ 2020। আর প্রথম পাওয়া যায় হচ্ছে 31 ডিসেম্বর 2019 চায়নাতে। স্যার এর আগে ছিল না স্যার এটা কোনটা? কোভিড-19টা? ভাইরাসটা? জি স্যার। ভাইরাস তো ছিল, ভাইরাস করোনা ভাইরাস তো আছে, করোনা ভাইরাস তো হয়তো তোমার আমারও আগেও হয়তো অ্যাটাক করছে, কমন কোল্ড করছে, আমরা বুঝি নাই, ঠিক আছে? কমন কোল্ড তো শুধু রাইনো ভাইরাস করে এমন না, কমন কোল্ড তো করোনা ভাইরাসও করে। কিন্তু এটা নতুন ফর্মের ভাইরাস। যেমন আমরা জানি করোনা ভাইরাসের এখন অনেকগুলো ভেরিয়েন্ট আছে, আমরা দেখবো একটু সামনে। তোমাদের এরপর তার ক্লাস নাই, তাই না? না স্যার। আচ্ছা, তাহলে একটু 5 মিনিট বিরতি দিচ্ছি আমি, 5 মিনিট পরে এসে আমি বাকিগুলা পড়াচ্ছি, ঠিক আছে?
আচ্ছা, তোমরা আসো। জি স্যার। জি স্যার। ওকে, আচ্ছা, সেখানে আমরা করোনা ভাইরাস সম্পর্কে কিছু জানি। করোনা ভাইরাসটা কিন্তু তোমাদের ওইভাবে আলাদাভাবে নাই সিলেবাসে, বাট যেহেতু রেসপিরেটরি ভাইরাসের মধ্যে চলে আসে, ওই কারণে পড়তে হবে বা ভাইভাতে জিজ্ঞেস করতে পারে। রিটেনে এর থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কম, ভাইভাতে তোমাদেরকে জিজ্ঞেস করবে। তাহলে করোনা ভাইরাসটা হচ্ছে নন সেগমেন্টেড, ইনফ্লুয়েঞ্জাটা ছিল সেগমেন্টেড, বাট এখানে নন সেগমেন্টেড আরএনএ থাকবে, সিঙ্গেল স্ট্যান্ডার্ড, পজিটিভ পোলারিটি। ওইখানে ছিল নেগেটিভ পোলারিটি, এখানে হচ্ছে পজিটিভ পোলারিটি আরএনএ। এটা একটা অ্যানভেলপ ভাইরাস with a helical nucleic acid. There is no virion polymerase. ইনফ্লুয়েঞ্জাতে ছিল একটা পলিমারেজ ছিল আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, বাট এখানে কোনো ভিরিয়ন পলিমারেজ থাকবে না। এটার শেপটা কিরকম? শেপটা হচ্ছে ক্লাব শেপ স্পাইকস ইন দ্য ফর্ম অফ করোনা। করোনা মানে কি? স্যার এখানে হ্যালো লিখছে। এখানে কি লিখছে সেটা কথা না, তোমরা কি জানো সেটা বলো। স্যার কদম ফুল স্যার। হ্যাঁ, এটা কদম ফুল, মানে এটা হচ্ছে অনেকটা ক্রাউনের মতো, মুকুট আছে না, অনেকটা মুকুট বা ক্রাউন বলে, ক্রাউন শেপ। তাহলে ওই টাইপের দেখা যাবে। ক্লাব শেপ স্পাইক গুলো হচ্ছে ক্লাব শেপ স্পাইক। ক্লাব শেপ তো বুঝো, পড়ে আসতো। এরপর করোনা ভাইরাস ইজ ট্রান্সমিটেড বাই রেসপিরেটরি অ্যারোসল। এখন কথা হলো, করোনা ভাইরাস কি ফিকাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হতে পারে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারেন। থ্রোটে গেলে তো হবে স্যার। ফিকাল ওরাল রুট দিয়ে ট্রান্সমিট হতে পারে, ঠিক আছে, কারণ করোনা ভাইরাস কিন্তু ডায়রিয়াও করতে পারে। বা আমাদের যে করোনা সিমটম গুলোর মধ্যে কিছু আছে, জিআইটি সিমটম আছে কিছু, তাই না? তাহলে জিআইটি সিমটম গুলো কোথা থেকে আসবে যদি ভাইরাস যদি না থাকে? তাহলে করোনা ভাইরাস ফিকাল রুট দিয়ে হতে পারে, তবে ওটা বলার দরকার নেই, মেইনলি হচ্ছে রেসপিরেটরি অ্যারোসলের মাধ্যমে হচ্ছে। এরপরে হচ্ছে COVID-19 ইজ সিভিয়ার অ্যাটিপিক্যাল নিউমোনিয়া ক্যারেক্টারাইজড বাই। COVID-19 এ কি কি থাকে? ফিভার, নন প্রোডাক্টিভ কাফ, ডিসনিয়া, এরপর হাইপোক্সিয়া, চিলস, রাইগর, ম্যালেজ, হেডেক, সোর থ্রোট। চেস্ট এক্সরে আমরা কি পাবো? গ্রাউন্ড গ্লাস অপাসিটি চেস্ট এক্সরে বা সিটিতে। নন প্রোডাক্টিভ কাফ মানে কি স্যার? প্রোডাক্টিভ হতে পারে, তবে ইউজুয়ালি নন প্রোডাক্টিভই থাকে। কি ছিল তোমার ছিল? স্যার মানে তো বুঝি না স্যার, এটা নন নন প্রোডাক্টিভ মানে হচ্ছে ইয়ে হবে না আর কি, স্পুটাম প্রডিউস হবে না বেশি, ও কফ কম আসবে। কফ আর কি, কফ কম আসবে। কফ আসে তোমার? হ্যাঁ স্যার আসবে। ঠিক আছে, ওইটা আসতে পারে, কম আসবে আর কি, মানে শুকনা কাশি হইলো, যেটাকে আমরা বাংলায় শুকনা কাশি বলি আর কি। করোনা ভাইরাসের ভেরিয়েন্টস, তাহলে বর্তমানে ইম্পর্টেন্ট ভেরিয়েন্টস কোনটা কোনটা? আলফা, বিটা, গামা, ডেল্টা। বাংলাদেশের বর্তমানে কোনটা চলতেছে? ডেল্টা। ডেল্টা ভেরিয়েন্ট, যেটা ইন্ডিয়া থেকে আসছে, প্রথম ইন্ডিয়াতে আসছিল, ইন্ডিয়া থেকে মোটামুটি ছড়াচ্ছে। তাহলে প্রথম দিকে ছিল আলফা, এগুলার আবার আলাদা আলাদা নাম আছে, 1.B, 1.1.7, এরপর B1.3.351, গামা হচ্ছে P1, P.1, এভাবে প্রত্যেকটা আলাদা নাম আছে।
যাই হোক, আলফা বিটা গামা ডেল্টা এভাবে আমরা মনে রাখি। এছাড়া আরো কিছু ভেরিয়েন্টস আছে যেগুলা খুব কম জায়গাতেই হয়েছে, মানে এগুলো এত বেশি ছড়ায় নাই। এপসিলন, জিটা, ইটা, থিটা, আয়োটা, কাপ্পা, ঠিক আছে, এরকম অনেকগুলো ভেরিয়েন্টস আছে। ওগুলো নির্দিষ্ট কিছু দেশেই শুধু হয়েছে। করোনা ভাইরাসের ভ্যাকসিন গুলাতে দেখ, আমরা পড়ছি অনেক টাইপের ভ্যাকসিন আছে। আরএনএ ভ্যাকসিন, ভাইরাল ভেক্টর, হোল ভাইরাস, ঠিক আছে, এসব প্রোটিন সাব ইউনিট। হোল ভাইরাস যেগুলো, এগুলো ইউজুয়ালি কিল্ড ভ্যাকসিন, মানে কিল্ড ভাইরাস বা ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস। আরএনএটা হচ্ছে ফাইজার বায়োএনটেক যেটা, সেটা, আর মডার্না, এই দুটো হচ্ছে আরএনএ বা এমআরএনএ। তাহলে এমআরএনএ যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু স্টোরেজের ক্ষেত্রে অনেক কম টেম্পারেচার রাখতে হয়, -70, আবার মডার্ন হচ্ছে -20। তাহলে এই টাইপের আর কোনো ভ্যাকসিন নাই, নো আদার লাইসেন্সড ভ্যাকসিন অন্য ভ্যাকসিনের মধ্যে, করোনা ছাড়া। ভাইরাল ভেক্টর হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এছাড়া চীনের কিছু আছে, ক্যানসিনো, গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট, আর জনসন অ্যান্ড জনসন, এগুলো সব হচ্ছে ভাইরাল ভেক্টর। গামালেয়া মানে কোনটা বুঝতে পারছো? গামালেয়াটা কোথায় বলো? উহানে স্যার। রাশিয়ার যেটা স্পুটনিক গামালেয়া, স্যার। হ্যাঁ, স্পুটনিক যেটা, ওইটা হচ্ছে গামালেয়া থেকে তৈরি করা হয়েছে আর কি। গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের যে ভ্যাকসিন, সেটা হচ্ছে স্পুটনিক। তাহলে এই টাইপের, অর্থাৎ ভাইরাল ভেক্টর দিয়ে করোনার ছাড়া আর কোথায় ভ্যাকসিন আছে? ইবোলার ভ্যাকসিন আছে। এছাড়া হোল ভাইরাসের ভ্যাকসিন আছে, সিনোভ্যাক, চায়না যেটা সিনোভ্যাক, সিনোফার্ম, ঠিক আছে। এরপর ভারতের যে বায়োটেক আছে, বায়োটেকের যে ভ্যাকসিন, এগুলো সব হচ্ছে হোল ভাইরাস দিয়ে তৈরি, অর্থাৎ ইনঅ্যাক্টিভেটেড বা কিল্ড ভাইরাস। এরকম কিল্ড ভাইরাসের ভ্যাকসিন আর কি আছে? হুপিং কফ, তারপর হচ্ছে র্যাবিস, হেপাটাইটিস এ, তারপরে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, এগুলো সব হচ্ছে এই কিল্ড ভাইরাস। আচ্ছা, প্রোটিন সাব ইউনিট আছে কিছু। প্রোটিন সাব ইউনিট গুলো হচ্ছে নোভাভ্যাক্স, চাইনিজ একাডেমি অফ সায়েন্স, এগুলো অত ইম্পর্টেন্ট না। তাহলে প্রোটিন সাব ইউনিট ভ্যাকসিন, এটা ছাড়া আর কি আছে? হেপাটাইটিস বি, এগুলো আমরা পড়ে আসছি। স্যার ভাইরাল ভেক্টরে কি 3টা ডোজ দিতে হবে? ভাইরাল ভেক্টরে 3টা না, 2টাই তো মনে হয়, ম্যাক্সিমাম তো 2টা, শুধুমাত্র স্যার, জনসন এন্ড এখানে জনসন শুধু একটা। 3টা বোতল দেখাইছে স্যার, নাম্বার অফ ডোজ। এটা একটা থেকে 2টা লিখছে, একটা অথবা 2টা। মানে হচ্ছে একটা হইতে পারে, 2টাও হইতে পারে, ঠিক আছে। যেমন হচ্ছে জনসন এন্ড জনসনে একটা ডোজ, বাকিগুলাতে 2টা ডোজ। মানে স্পুটনিক, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, এগুলো হচ্ছে 2টা করে ডোজ, আর জনসন এন্ড জনসন হচ্ছে একটা ডোজ। এটাই বুঝাইছে এখানে। এখানে ভাইরাল ভেক্টর ইউজ করতেছে, তো কোন ভেক্টর ইউজ করতেছে তার উপর নির্ভর করতেছে। তাহলে যে জনসন এন্ড জনসনের ক্ষেত্রে এক ধরনের ইউজ করতেছে, বাকিগুলোর ক্ষেত্রে আরেক ধরনের ইউজ করতেছে। তাহলে দেখো, ফাইজার বায়োএনটেক যেটা, এটা -70°C সংরক্ষণ করতে হয়। আর যদি আমরা নর্মালি মানে ভ্যাকসিন দিতে গেলে তো আর -70 তে আমরা রাখতে পারবো না, তখন আমাদের কমাইতে হবে, 2 থেকে 8°C আনতে হবে। 2 থেকে 8°C যখন আনবো, তখন আমরা এটাকে 5 দিনের মতো রাখতে পারবো। আর মডার্ন আছে -20°C ফর 6 মান্থ, -20°C আমরা 6 মাস রাখতে পারবো। আর 2 থেকে 8 যখন আনবো, মানে ভ্যাকসিন দেওয়ার জন্য, তখন এটা আমরা 30 দিন রাখতে পারবো এইভাবে। আর বাকিগুলো সবগুলো হচ্ছে 2 থেকে 8°C। ঠিক আছে, এই ছিল মোটামুটি অর্থমিক্সো ভাইরাস। এখান থেকে জাস্ট ইনফ্লুয়েঞ্জা আর করোনা সম্পর্কে একটু জানলে হবে।
প্যারামিক্সোভাইরাস, প্যারামিক্সোভাইরাস চারটা: মিজলস, মাম্পস, রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এগুলাতে খুব বেশি পড়া নাই, জাস্ট কমপ্লিকেশন আর সাইন সিমটম গুলো জানলে হবে। মিজলস এর ক্লিনিক্যাল ফিচার, তাহলে এটা প্রোড্রোমাল ফেজ, অর্থাৎ প্রথম দিকে থাকবে কি ফিভার, কনজাংটিভাইটিস, রানিং নোজ, কাফ, এগুলো থাকবে। এরপরে পরবর্তীতে কমপ্লেক্স স্পট হবে। কমপ্লেক্স স্পট হচ্ছে এটা প্যাথোগনমিক সাইন। প্যাথোগনমিক তো বোঝো, এটা ওই ডিজিজের জন্য নির্দিষ্ট, মানে ওই ডিজিজ ছাড়া অন্য কোনো ডিজিজে ওই সাইনটা দেখা দিবে না, এটাকে বলে কমপ্লেক্স স্পট। কমপ্লেক্স স্পটটা ইউজুয়ালি হচ্ছে আমাদের বাক্কাল মিউকোসাতে হয়, অর্থাৎ অপোজিট দা ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার টিথ। মোলার টিথ যেগুলো থাকে, মোলার টিথের ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার টিথের ঠিক অপোজিটে বাক্কাল মিউকোসাতে হবে। কিছু সাদা স্পট থাকে, এই সাদা স্পটটা যখন ইনফ্লামড হয়, ইনফ্লামড থাকে যেহেতু, এটা চারপাশে লাল থাকে, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স স্পট। এটা যখন কারো মিজলস সাসপেক্ট করবো আমরা, তখন এটা আমরা দেখবো এটা আছে কিনা। যদি এটা থাকে তাহলে মিজলস কনফার্ম। এগুলো সাধারণত ক্লিনিক্যালি ডায়াগনোসিস করা হয়, তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় না। এরপর ম্যাকুলোপেপুলার র্যাশ appears on face and proceeds gradually down to the body to lower extremities including palms and soles। মানে এটা একদম পাম সোল থেকে শুরু করে পুরো বডিতে হবে, ফেস থেকে শুরু করে মোটামুটি স্কিনের যত অংশ খালি আছে সব জায়গাতে হবে র্যাশটা। পরের ভেতরে ছবি আছে দেখো, তাহলে এই ধরনের র্যাশ হবে ম্যাকুলোপেপুলার র্যাশ। আর কমপ্লেক্স স্পটটা দেখানো হয়েছে ছবিতে, মোলার টিথের ঠিক অপোজিটে। এখানে দেখো লাল লাল হয়ে আছে, এখানে সাদা অংশটা বোঝা যাচ্ছে না, বাট মাঝখানে সাদা, চারপাশে লাল, এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স স্পট। মিজলস এর কমপ্লিকেশন অনেক ইম্পর্টেন্ট, এটাই আসবে পরীক্ষায়। মিজলস এর কমপ্লিকেশন, মাম্পস এর কমপ্লিকেশন, এই দুইটা অবশ্যই পড়তে হবে। তাহলে মিজলস কি কি হতে পারে? এনকেফালাইটিস হতে পারে, প্রাইমারি মিজলস নিউমোনিয়া হতে পারে। অর্থাৎ মিজলসটা বেশি ডেঞ্জারাস কেন? এখানে হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যায় পেশেন্ট, আর ইমিউনো কম্প্রোমাইজড হলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনটা অনেক বেশি হয়। মানে মিজলস হওয়া মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবেই, একটা না একটা কিছু হবেই। কনজাংটিভাইটিস হবে, কনজাংটিভাইটিস হবে, নাহলে ডায়রিয়া হবে, ঠিক আছে? আমাদের যখন ইমিউনিটি কমে যাবে তখন এই জিনিসগুলো, চোখের মধ্যে কনজাংটিভাইটিস হতে পারে, এরপরে জিআরইতে ডায়রিয়া হতে পারে। যদি মিজলস আমরা ডায়রিয়া পাই তাহলে সেক্ষেত্রে আমরা ট্রিটমেন্ট কি দেই জানো? না স্যার। ভিটামিন এ ক্যাপসুল। স্যার কেন? ভিটামিন এ ক্যাপসুলের অভাবে হতে পারে, ভিটামিন এর পরিমাণ কমে যায় মিজলসের ক্ষেত্রে। যাদের ভিটামিন এ কমে যায়, মানে ভিটামিন এর অভাব থাকে, তাদের ক্ষেত্রে ডায়রিয়াটা হয় ইউজুয়ালি। এই জন্য ভিটামিন এ ক্যাপসুলের সাপ্লিমেন্ট দেওয়া হয়। ডায়রিয়া ট্রিটমেন্ট তো করা হয়, সাথে ভিটামিন এ সাপ্লিমেন্টটা মাস্ট দিতে হয়, মানে যাদের ডায়রিয়া থাকে। এখানে ওই কমপ্লিকেশন গুলো লিখি নাই, ওগুলা ইউজুয়ালি হয়, মানে ডায়রিয়া, কনজাংটিভাইটিস, এগুলা কমন, ঠিক আছে? এছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন যেগুলা বেশি ডেঞ্জারাস, এনকেফালাইটিস হতে পারে, প্রাইমারি মিজলস নিউমোনিয়া, অর্থাৎ মিজলস এর কারণে নিউমোনিয়া হতে পারে, এরপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া। প্রাইমারি মিজলস নিউমোনিয়া মানে মিজলস তো ইউজুয়ালি রেসপিরেটরি ইনফেকশন করে না, বাট যদি করে তাহলে সেক্ষেত্রে মিজলস দিয়ে নিউমোনিয়াটা হবে। এরপর সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া, অর্থাৎ মিজলস এর কারণে ইমিউনিটি কমে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল নিউমোনিয়া হতে পারে। এছাড়া সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ওটাইটিস মিডিয়া, এখানেও সেম কথা, মিজলস এর কারণে ইমিউনিটি কমে গিয়ে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওটাইটিস মিডিয়া হতে পারে। এরপর হচ্ছে সাবঅ্যাকিউট স্ক্লেরোসিং প্যারেনকেফালাইটিস, এটা রেয়ার সিম্পটম, রেয়ার ডিজিজ, এটা ইউজুয়ালি হয় না, খুবই রেয়ার। তবে সবচেয়ে বেশি ডেঞ্জারাস হচ্ছে যদি প্রেগনেন্ট ওমেন্টের ক্ষেত্রে মিজলস হয়, এটা অনেক বেশি ডেঞ্জারাস।
তাহলে প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে যদি মিজেলস হয় সেক্ষেত্রে স্টিল বার্থের চান্স অনেক বেশি থাকে, অর্থাৎ বাচ্চা মায়ের পেটে মারা যাবে। অনেক সময় ভাইভাতে এই কোশ্চেনটা করে যে মিজেলস এন্ড রুবেলা, ঠিক আছে, যদি মায়ের কোনো প্রেগনেন্ট মায়ের মিজেলস অথবা রুবেলা যে কোনো একটা হয় তাহলে কোনটা বেশি ডেঞ্জারাস, মিজেলস নাকি রুবেলা? ঠিক আছে, তখন অবশ্যই বলতে হবে যে মিজেলসটা ডেঞ্জারাস। আর মিজেলস হলে হচ্ছে ফিটাল ডেথ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আবার রুবেলাতে হচ্ছে ফিটাল ডেথ না হইলেও এখানে কনজেনিটাল অ্যানোমালি হয়। ঠিক আছে, কনজেনিটাল অ্যানোমালি কোনটায় কোনটায় হয় আমরা পড়ে আসছি। তাহলে এখানে মিজেলস রুবেলা আর মিজেলসের মধ্যে যদি কম্পেয়ার করি তাহলে প্রেগন্যান্ট ওমেনের ক্ষেত্রে মিজেলস এন্ড রুবেলার মধ্যে কম্পেয়ার করলে অবশ্যই মিজেলসটা বেশি ডেঞ্জারাস, কারণ এখানে ফিটাল ডেথ হওয়ার চান্স অনেক বেশি। এরপর মামস। মামসের ক্ষেত্রে মামস বলতে কি বোঝায়? স্যার গাল একদিক দিয়ে ফুলে গেছে মামসেল। মামস দেখছো কখনো? হয়েছে স্যার, মামস গাল ফুলে যাচ্ছে। গাল ফুলে যায়, দুই গাল। গাল ফুলে যায়, গাল স্যালারি গ্ল্যান্ড ইনফেকশন। স্যালাইভারি গ্ল্যান্ড ফুলে যায়, গাল ফুলে না, ঠিক আছে? স্যালাইভারি গ্ল্যান্ডে ইনফেকশন হয়। আমাদের স্যালাইভারি গ্ল্যান্ড বলতে ইউজুয়ালি প্যারোটিড গ্ল্যান্ডটা হয়, ঠিক আছে? প্যারোটিড গ্ল্যান্ডটা আমরা জানি যে কানের গালের ওইদিকেই থাকে, কানের দিকে। কানের ঠিক সামনে নিচে এই জায়গাটায় থাকে, এই কারণে এই যে এই স্যালাইভারি গ্ল্যান্ডগুলো ফুলে যায়। ঠিক আছে, এখানে পেইন হয়, অনেক পেইন হয়, ফিভার হয়। এটা হচ্ছে মামসের মামসে কোনো র্যাশ ট্যাশ কিছু হয় না, ঠিক আছে? তবে মামসের সেকেন্ডারি ইনফেকশনটা হতে পারে, সেকেন্ডারি ইনফেকশন গুলো একটু ডেঞ্জারাস। যেগুলো হয় মানে নামগুলো দেখলে বুঝতে পারবা, যেগুলো হচ্ছে এগুলো সবগুলাই মোটামুটি সিভিয়ার জিনিস। তাহলে মোস্ট সিগনিফিকেন্ট হচ্ছে অর্কাইটিস হতে পারে মেইলের ক্ষেত্রে। মেইলের ক্ষেত্রে অর্কাইটিস হতে পারে যদি অর্কাইটিসটা বায়োলেটারাল হয়। অর্কাইটিস মানে কি? স্যার ইনফ্লামেশন অফ টেস্টিস। হ্যাঁ, ইনফ্লামেশন অফ টেস্টিস। ঠিক আছে, তাহলে আমরা জানি যে টেস্টিসের মধ্যে কি হয়, শুক্রাণু উৎপাদন হয়। তাহলে যদি সেক্ষেত্রে বায়োলেটারাল অর্কাইটিস হয় সেক্ষেত্রে সেটা স্টেরিলিটি হতে পারে, মানে বন্ধ্যাত্ব যেটা আর কি বাংলায়। তাহলে অর্কাইটিস থেকে পরবর্তীতে স্টেরিলিটি হয়ে যেতে পারে, তাহলে এটা খুব ডেঞ্জারাস। মানে মেয়েদের ক্ষেত্রে এই অর্কাইটিসটা কমন, মানে মামস হওয়ার পরে কমপ্লিকেশন হিসেবে অর্কাইটিস হতে পারে। এছাড়া মেনিনজাইটিস বানানটা ভুল আসছে, যে মেনিনজাইটিস হতে পারে। এই দুটো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট, এই দুটো কমনলি হয় মামসের পরে। এছাড়া ফ্রিকোয়েন্ট এছাড়া হতে পারে হচ্ছে ফিমেলের ক্ষেত্রে ওফোরাইটিস হতে পারে, ইনফ্লামেশনের মধ্যে ওভারি, প্যানক্রিয়াটাইটিস হতে পারে, মায়োকার্ডাইটিস হতে পারে। এগুলার বাইরেও কিছু রেয়ারলি হতে পারে হচ্ছে নার্ভ ডিফনেস হতে পারে। এছাড়া পলিআর্থ্রাইটিস, হাইড্রোকেফালাস এগুলো হতে পারে। স্যালিভারি গ্ল্যান্ডকে ইনফেক্ট করলে এরা কিভাবে ওভারি টেস্টিসে যায়? ব্লাড স্ট্রিমের মাধ্যমে, লিম্ফেটিক স্ট্রিমের মাধ্যমে। ঠিক আছে, তাহলে মামস, মিজেলস, লাস্ট হচ্ছে রুবেলা। রুবেলাটার নাম হচ্ছে জার্মান মিজেলস। তাহলে এখানে রুবেলার ক্ষেত্রে এখানেও আমাদের কমপ্লিকেশন গুলো জানতে হবে, অন্য কিছু দরকার নেই। রুবেলার ক্ষেত্রে আসলে কি কি হয়? এটা হচ্ছে আর্থ্রালজিয়া। ওমেনের ক্ষেত্রে যদি রুবেলা হয় সেক্ষেত্রে হচ্ছে আর্থ্রালজিয়া হতে পারে। এছাড়া এনকেফালাইটিস করতে পারে। কনজেনিটাল রুবেলা সিনড্রোম। কনজেনিটাল রুবেলা সিনড্রোম হচ্ছে মানে বাচ্চাদের ক্ষেত্রে কি কি প্রবলেম গুলো হয়, অর্থাৎ যখন একটা প্রেগনেন্ট মাদারের যখন রুবেলা হবে তখন বাচ্চাদের কি কি হতে পারে। একটা হচ্ছে মাইক্রোকেফালি হতে পারে। মাইক্রোকেফালি মানে কি? মাথাটা ছোট, মাথা ছোট হবে স্যার। মাথাটা ছোট হবে। ম্যাক্রো হইলে বড় হবে।
তাহলে মাইক্রোকেফালি মানে মাথাটা ছোট হবে, মাথার সাইজটা। এরপর মেন্টাল ডিফেক্ট, মাথার সাইজ ছোট হলে কি হয়, মেন্টাল ডিফেক্ট হতে পারে। এছাড়া চোখের মধ্যে কি হতে পারে, ক্যাটারেক্ট, চোখে ছানি পড়া যেটাকে আমরা বলি বাংলায়। তাহলে চোখে হতে পারে ক্যাটারেক্ট, কানে হতে পারে ডিফনেস, মানে কানে কম শুনবে। এছাড়া হার্ট অ্যাবনর্মালিটি হতে পারে, হার্টে মানে কনজেনিটাল কিছু অ্যানোমালি থাকে হার্টে, সেপ্টাল ডিফেক্ট, এএসডি, ভিএসডি, যেটাকে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, পিডিএ। পিডিএ মানে হচ্ছে, পিডিএ মানে কি, পেটেন্ট ডাক্টাস আর্টেরিয়াসিস। প্যাটেন্ট একটা সার্জারিয়াস। তাহলে এএসডি, ভিএসডি, পিডিএ মানে হার্টের যে অ্যাবনর্মালিটি গুলো, কনজেনিটাল অ্যানোমালি গুলো আছে, এগুলো হতে পারে। এরপরে ডেথ অফ ফিটাস, তবে এখানে ডেথের ফ্রিকোয়েন্সিটা কম, মানে মিজলসের তুলনায়। মিজলসে ডেথ হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকে, বাট রুবেলাতে ডেথ হওয়ার পসিবিলিটিটা কম থাকে, তবে বাচ্চার মেন্টাল ডিফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, মানে কনজেনিটাল অ্যানোমালি গুলো হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তাহলে ওইভাবে যদি জিজ্ঞেস করা যে মিজলস, রুবেলা, প্রেগন্যান্সিতে কোনটা বেশি ডেঞ্জারাস, তাহলে বলতে হবে মিজলস। ঠিক আছে, তাহলে ডিজিজটার নাম হচ্ছে কনজেনিটাল, যদি বাচ্চাদের যেটা হয় এটা হচ্ছে কনজেনিটাল রুবেলা সিনড্রোম। আচ্ছা, ইপিআই ভ্যাকসিন, ইপিআই ভ্যাকসিন এটা তোমাদেরকে পাঠাইছিলাম গ্রুপে, দেখছো তো সবাই? ইয়েস স্যার। স্যার এটা সবাই পড়ে ফেলবা, এটা সবারই লাগবে। বিসিজি, বিসিজিটা আমরা হ্যাঁ স্যার আমরা একটা ভ্যাকসিন নিয়েছিলাম স্যার ক্লাস 6 এ থাকতে স্যার, ওটাকে স্যার মামস ভাইরাস বলছিল স্যার, হাম রুবেল স্যার, ওটা হ্যাঁ, স্যার ওটা এমআর ভ্যাকসিন, এমআর, ওই যে নিচে একদম নিচে যেটা আছে ওটা। টিটি যেমন দিতে হয় 15 বছর বয়সে, যেমন টিটি দাও না তোমরা, জি স্যার। ওই স্যার টিটির এখানে মতো। তো লিখছে 9 মান্থস থেকে 15 মান্থস, আমরা তো অনেক বড়। বাচ্চাদের, এটা বাচ্চাদের। যেমন হচ্ছে টিটি, আমাদের তো টিটেনাস দেওয়া হয় ছোটবেলায়, যে পেন্টাভ্যালেন্ট যেটা দেখতেছো, পেন্টাভ্যালেন্টের মধ্যে কিন্তু টিটেনাসও আছে, বুঝছো? জি স্যার। টিটেনাস তো ছোটবেলায় দেওয়া হয়েছে, তো টিটেনাস দিচ্ছ না তোমরা প্রেগন্যান্সি মানে 15 বছর বয়সের পরে? হ্যাঁ স্যার 4 ডোজ তাহলে দিস তো। ওইরকম এমআরও দিতে হয়, এমআরটাও 2 ডোজ দিতে হয়। ঠিক আছে, টিটেনাস আর এমআর এগুলা 15 মানে টিউবারকুলোমাইন যারা আছে তাদেরকে দিতে হয়, বা রিপ্রোডাক্টিভ এজে যারা আছে তারা দিতে পারে আর কি। না হলে ওই যে বাচ্চাদের রুবেলা হওয়ার সম্ভাবনা থেকে যায়, কনজেনিটাল রুবেলা যেটা, ওইটা, বা মিজলস এর বাচ্চাদের যে মিজলস এর ডেথ হওয়ার সম্ভাবনা থাকে, ওই কারণে এগুলা দেওয়া লাগে আর কি। আর এগুলো হচ্ছে বাচ্চাদের জন্মের পরে বাচ্চাদেরকে দিতে হবে। মানে ইপিআইটা, ইপিআই মানে কি, ইপিআই মানে কি? তোমরা কমিউনিটি মেডিসিন পড়ে আসছো না? না স্যার, আমাদের আমাদের কমিউনিটি মেডিসিন নেই। আচ্ছা, কমিউনিটি মেডিসিন নাই তোমাদের? নো স্যার। আচ্ছা আচ্ছা, এটা তো এমবিবিএস এর। স্যার আছে ফাইনাল ইয়ারে পাবলিক ডেন্টাল পাবলিক হেলথ, ওটা ফাইনাল ইয়ার স্যার। বুঝছি বুঝছি, মানে এমবিবিএস এ আছে, এমবিবিএস এর থেকে প্রথমে কমিউনিটি মেডিসিন, ফরেনসিক মেডিসিন, তারপরে মাইক্রো। আচ্ছা, যাই হোক, তাহলে ইপিএম মানে হচ্ছে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। ঠিক আছে, অর্থাৎ আমাদের বাচ্চাদের যে টিকাদান কর্মসূচি, যেটা সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাংলা করলে হয় এটা। তাহলে এখানে আমরা কি কি ভ্যাকসিন দেই, কোনটা কখন দেই, এই জিনিসগুলো জানতে হবে। কারণ ভ্যাকসিন শিডিউলগুলো তোমাদের হয়তো মিজলস নিয়ে ধরলো, মিজলস এর শিডিউলটা বলো, ভ্যাকসিন শিডিউলটা বলো, তখন এইভাবে বলতে হবে। তারপরে তোমরা পোলিও পড়বা, পোলিওর ক্ষেত্রে পোলিওর ভ্যাকসিন শিডিউলটা জানতে হবে। ঠিক আছে, তারপর টিটেনাস, বাচ্চাদের টিটেনাস ভ্যাকসিন কখন কখন দেওয়া হয়, বা বিসিজি কখন দেওয়া হয়, তাহলে এই জিনিসগুলা জানতে হবে। তারপরে পোলিও ভ্যাকসিন 2 ধরনের আছে, ওরাল পোলিও ভ্যাকসিন, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। তাহলে ওরাল পোলিও ভ্যাকসিন কখন কখন দেওয়া হয়, ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন কখন কখন দেওয়া হয়, কোনটা কোন রুটে দেওয়া হয়, এই রুটগুলো জানতে হবে। ঠিক আছে, তাহলে বিসিজি ভ্যাকসিন আমরা জানি যে আফটার বার্থ দিতে হয়,
এটা ইউজুয়ালি প্রথম 14 দিনের মধ্যে দেওয়া ভালো। যদি 14 দিনের মধ্যে দিতে না পারে তাহলে এই যে প্রথম যে ভ্যাকসিন গুলো দিবে দেখো 6 উইকস অফ এজ, এখানে প্রথম ভ্যাকসিন গুলো কত তারিখে 6 উইকস অফ এজ মানে 1.5 মাস বয়সে, তাহলে 6 উইকস এর সময় যে ভ্যাকসিন গুলো দিবে ওগুলোর সাথেও দিয়ে দেওয়া যাবে যদি প্রথমে না দেওয়া হয়। এটা গেল বিসিজি। আর পেন্টাভ্যালেন্ট, পেন্টাভ্যালেন্টে কি কি ভ্যাকসিন থাকে লিখে রাখো। পেন্টাভ্যালেন্টে থাকে ডিপিটি, ডিপিটি একসাথে আগে দেওয়া হয়তো ডিপিটি দেওয়া হয়তো, পরবর্তীতে ডিপিটির সাথে আরো 2টা যোগ করা হয়েছে, টোটাল 5টা ভ্যাকসিন আছে, 5টা ভ্যাকসিন একসাথে দেওয়া হয় যেন এটাকে পেন্টাভ্যালেন্ট বলা হয়। তাহলে ডিপিটি তে আছে ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস। লিখছো? জি স্যার। ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস। পারটিউসিস আরেকটা নাম কি? স্যার হোপিং কফ। হোপিং কফ। তাহলে ডিপথেরিয়া, পারটিউসিস, টিটানাস এই তিনটাকে একসাথে বলা হচ্ছে ডিপিটি। আগে দেওয়া হয়তো ডিপিটি, পরে ডিপিটির সাথে আরো 2টা অ্যাড করছে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি এন্ড হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা বি। ঠিক আছে, সংক্ষেপে বলা হচ্ছে স্যার হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটা তো আলাদা করে দেওয়া হয় না? ওটা তো পরবর্তীতে তুমি বড় হলে দিবা। বাচ্চা থাকতে একটা দিব আবার? হ্যাঁ, বাচ্চাদের থাকতে একটা না 3টা দিবা, ওই যে 6, 10, 14। আর যদি তোমার একটা তো আছে তোমার যদি মাদার হেপাটাইটিস বি মানে বি আক্রান্ত থাকে সেক্ষেত্রে বাচ্চাদের জন্মের পরপরই দিতে হবে। ঠিক আছে, জন্মের পরপরই একটা ডোজ দিতে হবে, পরবর্তী ডোজগুলো তো সে পেন্টাভ্যালেন্টের মাধ্যমে পেয়ে যাবে। জিনিসটা বুঝতে পারছো? বাচ্চাদের হচ্ছে জন্মের পরপরই একটা ডোজ দিতে হবে প্লাস ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। আর জন্মের পরপর সে কয়টা ডোজ পাচ্ছে পেন্টাভ্যালেন্টের মাধ্যমে? 3টা, 3টা। তাহলে টোটাল কয়টা হলো? মোট 4টা স্যার। 4টা হয়ে যাবে। মানে ওটা হচ্ছে যাদের মাদারের হেপাটাইটিস বি থাকে তাদের ক্ষেত্রে, কারণ তাদের ক্ষেত্রে কি হয় বাচ্চাদের হেপাটাইটিস বি হয়ে ক্রনিসিটি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, আমরা তো পড়ে আসছি। এই কারণে এখানে এমনি সব বাচ্চাদেরই দেয় পেন্টাভ্যালেন্টের মাধ্যমে, তবে যাদের ওইরকম মাদার থাকে তাদের ক্ষেত্রে আলাদাভাবে দিতে হয়, হেপাটাইটিস বি ইমিউনোগ্লোবুলিনও দিতে হয়, ওইটাও দিতে হয়। আচ্ছা, এরপর পিসিবি। পিসিবি মানে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। পিসিবি মানে কি? নিউমোকক্কাল ভ্যাকসিন। তাহলে এটাও 6, 10, 14, 6 সপ্তাহ, 10 সপ্তাহ, 14 সপ্তাহ, মানে আমরা সহজ বাংলায় বললে 1.5 মাস, 2.5 মাস, 3.5 মাস এভাবে। এরপর হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। ওরাল পোলিও ভ্যাকসিন অবশ্য জন্মের পরপরও দেওয়া যায় একটা ডোজ চাইলে আর কি। ইউজুয়ালি 3টা ডোজ, 6 উইকস, 10 উইকস, 14 উইকস। আর চাইলে অনেক সময় জন্মের পরপর একটা ডোজ দেওয়া যায়, মুখে খাওয়াই দেওয়া যায়। এরপরে আইপিভি মানে হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এটা হচ্ছে ইনজেক্টেবল, এটা হচ্ছে ওরাল, এটা হচ্ছে ইনজেক্টেবল। তাহলে এটা দেওয়া হয় 6 উইকস আর 14 উইকসে 2টা ডোজ। তাহলে এখানে রুট গুলো ইম্পর্টেন্ট। বিসিজি ইন্ট্রাডার্মাল, পেন্টাভ্যালেন্ট আর পিসিবি হচ্ছে ইন্ট্রামাসকুলার। এরপর হচ্ছে পোলিও ভ্যাকসিন হচ্ছে ইন্ট্রাডার্মাল, আর মেজলস আর রুবেলা হচ্ছে সাবকিউটিনিয়াস। স্যার রুট গুলোর মধ্যে ভ্যারিয়েশন কেন ঠিক বলবেন? যেটা যে রুটে দিলে কাজ হয়, যেমন লাইভ ভ্যাকসিন, যেগুলো লাইভ ভ্যাকসিন গুলো তোমার ওরালি দিতে হয়। তো যেমন ডার্মাল আর মাসকুলার আবার সাবকিউটেনাস, এগুলো আসলে কোনটা কোন রুটে দিলে বেশি কাজ করবে ওইগুলো তো অনেক গবেষণা করে ওরা বের করছে, তাই না? এগুলো তো অনেক ট্রায়াল দিয়ে অনেক গবেষণা করে ভ্যাকসিন গুলো এস্টাবলিশ করা হয়েছে। ওই সময় হয়তো দেখা গেছে যে এটা এই রুটে দিলে বেশি কাজ করবে, ঠিক আছে, ওই কারণে এটাকে ওই রুটে দেওয়া হয়। বা এগুলো কিছু আছে তোমার ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু অনেক সময় সাথে সাথে কিছু ইমিডিয়েট সাইড এফেক্ট দেখা দেয়, তাহলে এটা এই রুট ছাড়া অন্য রুটে দিলে হয়তো সাইড এফেক্ট গুলো অনেক বেশি হতে পারে, ওই কারণে এটা এই রুটে দেওয়া হয়। যেমন ধরো ইনসুলিন, ডায়াবেটিস রোগীদের আমরা ইনসুলিন দেই না,
জি স্যার। ইনসুলিনটা কিন্তু সাবকিউটেনাস দেওয়া হয়, ঠিক আছে, ইউজুয়ালি সাবকিউটেনাস। এখন ইনসুলিনটা যদি ইন্ট্রামাসকুলার দেয় কাউকে, মানে কেউ যদি বলে ইন্ট্রামাসকুলার দিয়ে ফেলে, তাহলে কি হবে? এটা ইউজ হবে না কাজ স্যার, এটা প্রোটিনের নেচার। তাহলে এই যে প্রত্যেকটার একটা আলাদা ব্যাপার আছে না, মানে কোনটা কোথায় দিলে কাজ হবে না, এটা ইউজ হবে না সেটা না, এটা হচ্ছে যদি আমরা ইন্ট্রামাসকুলার দেই, ইন্ট্রামাসকুলার মানে কি, মাসলের ভিতরে দিলাম তখন এটা অ্যাবজর্ব হবে অনেক বেশি, অ্যাবজর্ব অনেক বেশি হয়ে ব্লাড সুগারটাকে অনেক বেশি কমায় ফেলবে। বা আমরা যদি আইভি দেই, আইভি দিলে কি হবে, এটা সরাসরি ব্লাডে চলে যাবে, তখন এটা হাইপোগ্লাইসেমিয়া করে ফেলবে অনেক বেশি, ঠিক আছে। তাহলে যেটা ইফেক্ট যেভাবে দিলে যতটুকু হবে ওইটাকে ওইভাবে দিতে হবে। রুট গুলো এইভাবে এস্টাবলিশ করা হয়েছে, কোনটা কোন রুটে দিলে লাভ হবে বা সাইড এফেক্ট কম হবে, ওইসব গুলো অনেক কিছু গবেষণা করে বের করে তারপরে এগুলা রুট গুলো এস্টাবলিশ করা হয়। ঠিক আছে, তাহলে মোটামুটি রেসপিরেটরি ভাইরাস পড়া কিন্তু আসলে খুব বেশি না। ইনফ্লুয়েঞ্জাটা পড়তে মেইনলি এখানে ইনফ্লুয়েঞ্জা পড়া, আর এখানে মেজাস, মামস, রুবেলা এগুলোর কমপ্লিকেশন গুলো দেখতে হয়। টিকা কার্ড তো দেখছো, বাচ্চাদের টিকা কার্ড দেখছো না? হ্যাঁ স্যার। জি স্যার। এই যে এটা হচ্ছে ইপিআই টিকার কার্ড। ডান পাশের পেজটা দেখো, বিসিজি, পেন্টার মধ্যে লেখা আছে ডিপিটি, হেপা বি, হিব। হিব মানে হচ্ছে HIV, হিব মানে হিউম্যান, সরি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, ঠিক আছে, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, সেখান থেকে আসছে হিব। হ্যাপি মানে তো বুঝতেছে হেপাটাইটিস বি। পিসিভি মানে হচ্ছে নিউমোকক্কাল ভ্যাকসিন। ওপিভি মানে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন। আইপিভি মানে হচ্ছে, আইপিভিটা এখানে নাই, আইপিভি মানে হচ্ছে আগে কিন্তু আমাদের মাংস দেওয়া হতো, আগে যে আমরা যেখানে এমআর ভ্যাকসিন যেটা দিচ্ছি, এমআর ভ্যাকসিনের সাথে এমএমআর দেওয়া হতো, মানে এমএমআর, মিজলস, মামস, রুবেলা। এখন মামসটা কেন অফ করে দিচ্ছি জানি না, এটা মনে হয় দুই তিন বছর থেকে অফ আছে। স্যার ওপিভি দিলে তো আর আইপিভি দরকার হচ্ছে না। না, লাগে। হ্যাঁ, এটা ওপিভি হচ্ছে হচ্ছে ওরাল পোলিও ভ্যাকসিন, তো আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন, তারা দুইটাই তো পোলিও ভ্যাকসিন। দুইটাই লাগে। কেন লাগে সেটা আমরা যখন পোলিও পড়বো তখন বোঝাবো, ঠিক আছে। নেক্সট ক্লাসে তো আমরা জি স্যার। পোলিওটা পড়বো। আমি হয়তো এই সপ্তাহ আর আগামী সপ্তাহে ক্লাস নিব, তারপরের সপ্তাহে থাকবো না। আচ্ছা, এখন জলকল করি। স্যার আপনি না পড়লে তো স্যার মাথায় ঢুকে না পড়া। ঢুকবে ঢুকবে। না, আমি হচ্ছে ইয়ে আছে, আমার 22 তারিখে হচ্ছে বিসিএস এর ভাইবা আছে, তো 22 তারিখে তো তোমাদের ক্লাসও আছে, তো 22 তারিখ আমি আগামী সপ্তাহে ক্লাসটা হচ্ছে 2টা ক্লাসে নিতে হবে মনে হয়, আগামী ক্লাসটা একটু বড় হবে লেকচারটা। এটা 4টা ভাইরাস আছে, পোলিও, রোটা, তারপর হচ্ছে হারপিস, আর হচ্ছে র্যাবিস, 4টা আছে তো জি স্যার। একটু সময় লাগতে পারে। 2টা ক্লাসে নিব ওগুলা। তাহলে আগামী সপ্তাহে আমি 2টা ক্লাস, এই সপ্তাহে আজকের আইটেমটা বুধবারে দিয়ে দিবা।
আর হচ্ছে আগামী সপ্তাহে রোববার আর বুধবারে আমি ক্লাস নিয়ে দিব, আর পরের সপ্তাহে রোববার হচ্ছে তোমরা আইটেম দিয়ে দিবা আর কি অন্য কারো কাছে। ঠিক আছে? জি স্যার। হয়তো শেরান স্যার নিতে পারে অথবা ডক্টর আসাদ আছে উনি নিতে পারে। স্যার এরপর তো আবার আসবেন না? তারপরের বুধবারে হচ্ছে ডক্টর জহির একসাথে ক্লাস নেবে, আমি একটু পরীক্ষা দিয়ে বাড়িতে যাব। ডক্টর জহির নিবে আর কি পরের বুধবারে, এরপরের রোববার থেকে আবার আমি থাকবো। আচ্ছা 24 আসো, 25 আসো, 26 প্রেজেন্ট স্যার। আসো, 27 আসো, 28 স্যার নেক্সট ক্লাসে কি এটা আইটেম? হ্যাঁ এটা আইটেম। স্যার আচ্ছা 29 প্রেজেন্ট স্যার। 30 প্রেজেন্ট স্যার। 30 আইটেম দাও নাই কেন কত ক্লাসে? স্যার আমার ফোনে একটু স্যার প্রবলেম হচ্ছিল সেজন্য স্যার। আইটেম দিয়ে দিও। আচ্ছা স্যার। 31 প্রেজেন্ট স্যার। 32 প্রেজেন্ট স্যার। 34 প্রেজেন্ট স্যার। 36 প্রেজেন্ট স্যার। এখানে কে আছো? সাইফুর রহমান আছো? ইয়েস স্যার। উম্মে সঞ্জিদা? উম্মে সঞ্জিদা দেখছিলাম প্রথম দিকে ছিল কিন্তু নাই। আদিল? আদিল নাই। জায়ান আছো? এরপরে 41 আব্দুল্লাহ আছো? ইয়েস স্যার। সাকলাইন আছো? নাই। ওকে ঠিক আছে, তোমরা লিভ নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার।